মালাটা কোথায়? এক নয় তুই আমার কথার জবাব দিবি, আর না হলে আমি তোর ঔদ্ধত্যের উপযুক্ত জবাব দেব। তাহলে শাস্তি ভোগ কর। আমি কি জানতে পারি কি কারণে তোমার এই তিরস্কার? যেই তিরস্কার তুমি এই দাসীকে করলে, তারপর এই কথাগুলো আমায় বলতেই হলো। তুমি যদি আর কোনোদিন কোনো দাসীর সাথে এরকম দুর্ব্যবহার করো, আমি একজন সূর্যবংশীয় হয়ে এটা কোনোদিনও মেনে নেব না। বাবা, রাজকুমারী পদ্মাবতীর তো একেবারে দয়ার শরীর। একটা সামান্য দাসীর জন্য? কোনো মানুষ সামান্য নয়। দাসী বৃত্তি তার পেশা, কিন্তু তার মানে এটা না যে তোমরা তাকে অপমান করবে। আমি কিন্তু আর একবার বলে দিচ্ছি, কোনো প্রজার সঙ্গে কোনো রকমের দুর্ব্যবহার আমাদের সূর্যবংশের রীতি নয়। তোমাদের সূর্যবংশীদের তো রীতিনীতির বড়াই দেখছি সবই মুখে, এদিকে কাজের বেলায় দেখো যুদ্ধের ভয়ে যে কোনো রকম আপোষে তারা অনায়াসে রাজি হয়ে যায়। আমার ভাবতেও হাসি পায় যে সূর্যবংশীয়রা এতটাই ভীরু প্রকৃতির যে একজন অবাধ্য দাসীকে শাস্তি দিতেও ভয় পায়। সূর্যবংশীয়দের পরান্টু প্রজাদের জন্য কাঁধে বলেই তো প্রজাদের মঙ্গলের জন্য তারা যে কোনো আপোষ করতে পারে। যুদ্ধ ও রক্তপাতের দিকে আপোষের পথটুই বেছে নেওয়া ভালো নয় কি? ভাই যুবরাজ তার সবটুকু সুখ বিসর্জন করতে পেরেছে বলেই তো তার রাজ্যের প্রজারা এত ভালো রয়েছে। যুবরাজ তার সব কষ্ট সহ্য করে সারা রাত জেগে কাটাই বলেই তো তার প্রজারা আজ নিশ্চিন্তে ঘুমাইতে পারে। আর এটাই তো একজন যুবরাজের ধর্ম। এর কারণে যদি যুবরাজকে দুর্বল ভাবা হয় সেটা তো ঠিক নয়। যে যুবরাজ তার রাজ্যের প্রজাদের জন্য সবকিছু ত্যাগ করতে পারে সেই যুবরাজ কিন্তু যে কোনো বিপদে তার রাজ্যের প্রজাদের বাঁচানোর জন্য তার জীবনটাও বিসর্জন দিতে পারে। কে তুমি? তুমি তো কোনো সাধারণ দাসী নও। চুপ কর বেদেনি। একজন সামান্য বেদে জাতের মেয়ে হয়ে তুই দুই রাজকুমারীদের মধ্যে কথা বলিস কোন সাহসে? তবু মলুয়া আমায় দেওয়া কথা থেকে কখনো সরে আসেনি। সে তার কথা রেখেছে। এই সূর্যনগরে যেন আর কোনোদিন যুদ্ধ না হয় সেজন্য মলুয়া তার স্থান উর্মিমালাকে দিয়ে দিয়েছে। এই তাহলে মলুয়া দাদা, তুমি তোমার ভালোবাসা অপাত্রে দান করনি। সত্যি এ তোমার ভালোবাসার উপযুক্ত পাত্রী। কিন্তু কিন্তু এই কি অবস্থা মলুয়ার? উর্মিমালা মলুয়াকে দাসী বানিয়ে এভাবে নির্যাতন করছে। তার মানে দাদার আশঙ্কা তো ঠিক, মলুয়া এই রাজপ্রাসাদে ভালো নেই। তুই জানিস এর কি শাস্তি হতে পারে? একটা সামান্য দাসী যদি যুবরাজের প্রশংসা করে তাহলে তো তোমার গর্ব হওয়া উচিত। তোমার স্বামীর রাজধর্ম নিয়ে যদি কেউ গুণগান করে তাতে তুমি তাকে শাস্তি দেবে কেন উর্মিমালা? কেন?
এই কেনর উত্তর না হয় তোমায় আমি পরেই দেব। আসলে আজ তো আমার বিবাহ, আর এসব প্রশ্ন উত্তরে আবার বিবাহের লগ্ন না পেরিয়ে যায়। আর তাছাড়া এই বিবাহের পর তো আমি এই রাজপ্রাসাদেই থাকবো। তখন না হয় আমরা দুজন মিলে সুই পাতাবো, নানান রঙ্গ তামাশা করব, আর তখন আমি দেখিয়ে দেব রাজধর্ম পালনে আমি কতটা আগ্রহী। দূর হয়ে যাও, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। দেখলে দেখলে পদ্মাবতীকে? ওকে তো আমি। দাঁড়া, ভুলে যাস না, উর্মিমালার আছে ধাই, সত্তরের মুখে পূর্বে ছাই। আরে বাবা, বিয়েটা হতে দে না, আর তো কিছুক্ষণের ব্যাপার। তারপর তুই তোর সব প্রতিশোধ তুলবি। বিয়েটা শুরু হলো বলে। কাঞ্চনমালা, কি তোমার মুখটা মন বিষণ্ণ দেখাচ্ছে কেন? তোমার মুখ দেখে মনে হচ্ছে পুত্র নয়, তুমি তোমার কন্যার বিবাহ দিচ্ছ। তুমি তো তোমার গৃহ থেকে লক্ষ্মী বিদায় দিচ্ছ না, বরং তোমার গৃহে লক্ষ্মী আসছে। সত্যি কি তাই ঠান্দি? গৃহে কি সত্যি লক্ষ্মী আসছে? কাঞ্চনমালা, আজ সূর্যের বিবাহ, তুমি মা, তোমার মুখে কি কথা? মায়ের মুখে তার সন্তানের জন্য আশীর্বাদ ছাড়া যার কিছুই থাকে না ঠান্দি। কিন্তু তবু মায়ের মনে যে আশঙ্কা, যে সংশয়, তা কি কাটে? ভাগ্যিস আমাদের এমন নিয়ম আছে যে পুত্রের বিবাহের সময় মাতাকে সামনে যেতে নেই। নাহলে আমি যে আজ ওর সামনে দাঁড়াতে পারতাম না ঠান্দি। আমি আমার সূর্যের সম্মুখীন হতে পারতাম না কিছুতেই। বিবাহের এই নিয়ম আজ আমাকে সূর্যের সম্মুখীন হওয়া থেকে বাঁচিয়ে দিল ঠান্দি। তাহলে এই মুহূর্তে সূর্যের মনের অবস্থা একবার ভাবো। সূর্য সে তো এক বেদিনীকে তার হৃদয় দিয়ে বসে আছে, যে বেদিনীকে আমরা কোনোদিনও আমাদের হৃদয়ে বসাতে পারবো না। অথচ সেই মেয়ে নিজের জীবন পণ করে আমার পুত্রকে বাঁচিয়েছে। আশ্চর্য। আর যে মেয়েকে আমরা চেয়েছি, সূর্যের সঙ্গে যার বিবাহ পূর্ব পরিকল্পিত ছিল, সে উর্মিমালা আমার সূর্যকে এক মুহূর্তের জন্য শান্তি দিতে পারবে না, কিছুতেই পারবে না। সে আমি বেশ বুঝতে পেরেছি। আমাদের বোঝাটাই শেষ বোঝা নয় কাঞ্চনমালা। আমাদের সবার উপরে আছে স্বয়ং কালাচাঁদ। তিনি আসল বিচারক,
অপরাধ করে কেউ পার পাবে না। অন্যায় যদি কেউ করে তাকে শাস্তি পেতেই হবে। ভয় দেখিয়ে শর্তের বিনিময় অনেক কিছু পাওয়া যায়, কিন্তু তার আশীর্বাদ নয়। চলো দাদা, বৌদিকে আনতে যাবে না? চলো না। ক্ষমা করো মলুয়া, আজ আমি তোমার উপরে চরম অবিচার করতে যাচ্ছি। এ আমাকে কি কঠিন প্রতিজ্ঞায় বাঁধলে তুমি? এইভাবে আমায় নিজে হাতে নিজেকে শেষ করে দিতে হবে আমি স্বপ্নেও ভাবিনি। তুমি যাও, রাজকুমারী উর্মিমালাকে গিয়ে বলো যে তুমি তার সব কথা মেনে নেবে। সে যেন এই যুদ্ধ না চায়। আজ বাধ্য হয়ে তোমার যে অমর্যাদা আমি করছি, একদিন তার যোগ্য জবাব দিয়ে তোমাকে তোমার স্থান আমি ফিরিয়ে দেব মলুয়া। আজ নিজের কাছে এটা আমার প্রতিজ্ঞা। আবু যখন এত বড় সিদ্ধান্তটা নিয়েছিলাম তখন আবু বুঝিলাই গো যে আবু তোমাকে অন্য কারোর হতে দেখে আমার এত কষ্ট হবে, এত কষ্ট হবে। আবু বুঝিলাই আবু। আবু আবু জানি গো, এই কষ্ট শুধু আমার একার নয়, তুমিও আমার সঙ্গে একই কষ্ট পাচ্ছ। আমরা দুজনে যে কষ্ট পাচ্ছি গো। কেন হলো আমাদের সঙ্গে এরকম? কেন হলো? কেন হলো? মলুয়া, রাজকুমারী, তুমি তুমি তো আমাকে ডেকে পাঠাইতে পারতে। তুমি কেন কষ্ট করে আসলে? ধন্যবাদ জানানোর জন্য কাউকে কি ডেকে পাঠানো যায় মলুয়া? ধন্যবাদ। তুমি আমাদের জন্য, সূর্যনগরের জন্য, সূর্য বংশের জন্য যা করেছো তার তুলনায় ধন্যবাদ সামান্য একটা কথা। তুমি আমাকে ধন্যবাদ দিও লাইকো। আমি তো শুধুমাত্র এক সামান্য দাসী। তুমি একটা বেদিনী, আর তাই আমাদের জাত শত্রু। এটাই শুনে এসছি আমি। কিন্তু আজ জানলাম এই রাজ্যে সব থেকে বড় হিতৈষী তুমি। তুমি এই রাজ্যের জন্য যা ত্যাগ স্বীকার করেছো সেটা আমি কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। হ্যাঁ,
আমি নিজে একটা রাজকুমারী হয়ে তোমাকেই কথা বললাম। এই সূর্য বংশের মর্যাদা, প্রতিষ্ঠা, অহংকারকে চিরকাল এই বেদিনী মলুয়ার ঋণ বয়ে বেড়াতে হবে। তুমি তুমি এমন করে বলো লাইকো। আমু যা করেছি নিজের জন্য করেছি, আর কারোর জন্য নয়। এটা না করলে যে আমু নিজের কাছে নিজে ছোট হয়ে যেতাম। আর তুমি অন্তরের সুখ না হয়ে বিসর্জন দিয়েছ। বাইরে এত মলিন শতচিহ্ন বেশ কেন? ও কিছু লাইকো। না, আমি কিছু শুনবো না। এক্ষুনি পোশাকটা বদলে ফেলো। উর্মিমালা কুরুক্ষেত্র বাঁধাবে? তুই কি কুরুক্ষেত্রের বলি হতে চাস? চাস না তো? তাহলে কিন্তু এই পোশাকটাই পরবি। এই পোশাক আমু ছাড়তে পারবো না। কেন? রাজকুমারী উর্মিমালা ওর রাগ করবে। ও আচ্ছা, তার মানে উর্মিমালা তোমাকে ইচ্ছে করেই পোশাক পরতে দিয়েছে। কিন্তু আমি তোমাকে এই পোশাক পরে বাইরে যেতে দেবই না। আমি একজন নারী হয়ে অন্য নারীর অসম্মান দেখতে পারবো না। শোনো, তুমি পোশাকটা বদলে না। উর্মিমালা কিছু বললে আমি কথা বলবো। ওই উর্মিমা, দেখি দেখি, বাহ কি সুন্দর লাগছে। আরে তোরা এখানে দাঁড়িয়ে দেখছিস কি? যা মণ্ডপে যা, বিবাহ হতে কত দেরি দেখ গিয়ে। এই তুইও যা। উর্মিমা, দেখি দেখি, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে আকাশ থেকে চাঁদ মাটিতে নেমে এসেছে, কারো নজর না লাগে। মলুয়ার নজর তো অনেক আগেই লেগে গেছে থাইমা। এবার আমার নজর থেকে মলুয়া কিভাবে বাঁচে সেটাই আমি দেখব। আচ্ছা থাইমা, মলুয়া কোথায়? ওকে তো কোথাও দেখছি না। যতই আঘাত তাকে করি না কেন, সে তো আমার খাস দাসী। আমার বিবাহের সময় ও উপস্থিত থাকবে না সেটা কখনো হয়? ওকে এই বিবাহ মণ্ডপে দাঁড়িয়ে দেখতে হবে যে যুবরাজকে ও নিজের স্বামী বলে দাবি করে এই রাজপ্রাসাদে এসেছিল, সে আজকে কেমন করে নিজের মাথা নিচু করে আমাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করছে। একই ভাগ্য বলে থাইমা, কি হতে এখানে এসেছিল আর কি হয়ে এখানে রয়েছে। আরে ওর ভাগ্য তো এখন তোর হয়ে গেছে। মনে নেই তোদের কুষ্টি কেমন অদল বদল করেছিলাম? এবার ওর যুবরাজ আমার হয়ে যাবে। তুই হবি সূর্য কুমারের পাঠরানী, আরো
ও তোর খাসদাসী হয়ে থাকবে। রাজকুমারী উর্মিমালাকে বিবাহ মণ্ডপে নিয়ে যেতে এসেছি। বেশ তো, নিয়ে যাও, রাজকুমারী প্রস্তুত। তোর পরনে এই পোশাক কেন? আমি তোকে যে পোশাক দিয়েছিলাম সেটা কোথায়?